সময় চলে এসেছে, কৃষ্ণচূড়ার সময়। হ্যাঁ, সুবহানাল্লাহ, আমার ফেভারিট গাছ, ফেভারিট ফুল। তো যাই হোক, আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা মোটো ব্লগে। এই গরমের মধ্যে সরাসরি ইন্ট্রোতে চলে যাই যে আপকামিং কি হায়ার সিসি বাইক আসার সম্ভাবনা আছে বাংলাদেশে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে আলোচনা কিভাবে করব? এখন আপনারা বলবেন যে আপনি কে, আপনার কথা আমরা কেন বিশ্বাস করব? ব্যাপারটা হচ্ছে, অ্যাজ এ পুরনো বাইকার আমার কোম্পানিদের সাথে একটু কানেকশন আছে। অ্যাজ এ টিম বাইক বিডি কোম্পানিদের সাথে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং আছে। অ্যাজ এ রোড রাইডার্স RRZ আমার আসলে বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটির সাথে অনেক পুরনো একটা সম্পর্ক আছে। এই সবগুলো সম্পর্ককে মিক্স করে কিছু রেজাল্ট, কিছু ইনফরমেশন আমার কাছে থাকে। আর ওই ইনফরমেশনগুলো যেগুলো আসলে দেওয়া সম্ভব, এগুলো আমি আপনাদের সাথে আমার মোটো ব্লগের মাধ্যমে বা আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি। আর কিছু কিছু সিক্রেট ইনফরমেশন থাকে যেগুলো আসলে দেওয়া যায় না, ওগুলো আমার হজম করে ফেলতে হয় আর কি। তো যাই হোক, আজকে এমন কিছু ইনফরমেশনই আপনাদেরকে দিব। তো সবাই সিট বেল্ট টাইট করে বেঁধে নিন, কানে হেডফোন থাকলে হেডফোনটা ঠিক করে নিন। শুরু হচ্ছে আজকের ব্লগ। আসলে যেই ভাব নিয়ে ইন্ট্রোটা দিছি, ইন্ট্রোর পরে আসলে কিছু গ্লিমস দিয়ে যদি আমার একটা পার্সোনাল ইন্ট্রো থাকতো তাহলে ভালো লাগতো। ওইটার মাঝখানে এই জিনিসটা আসলে খালি খালি লাগে, একটা বেসিক ইন্ট্রো বানাইতে হবে। আর যাই হোক, মূল টপিকে চলে আসছি যে এখন পর্যন্ত হায়ার সিসি বাইক বাংলাদেশে যেগুলো লঞ্চ হয়েছে। আচ্ছা, এখানে একটা ভুল বলছি, যেটা হচ্ছে হায়ার সিসি বলতে আমরা যেই জিনিসটা বোঝাই, আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে ওই জিনিসটাকে হায়ার সিসি বলে না। ব্যাপারটা হচ্ছে যে একটু অ্যাবভ বড় সিসিগুলারে হায়ার সিসি বলে, 350, 600। বাট বাংলাদেশে লম্বা একটা সময় আমরা 150 সিসিতে স্টাক ছিলাম, আবদ্ধ ছিলাম। এরপরে 15 বাইরা, যেটা 165 সিসিতে রূপান্তরিত হয়। তারপরেও অনেক কষ্টে, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন আরও অ্যাবভ হয়েছে। তো আরও অ্যাবভ হয়ে যেই জায়গাটায় যে আটকাইছে, এখানে যখন আমরা 250 সিসি, 210 সিসি বাইক পাচ্ছি, তখন কিন্তু আমরা এটাকেই হায়ার সিসি বলতেছি। কিন্তু আসলে যেমন বাজাজের যেই N250 যে বাইকটা আছে, এটা একটা সেমি স্পোর্টস বাইক। তো এটা যে আসলে খুব বড় হায়ার সিসি ব্যাপারটা তা না। অনেক দেশে এই ধরনের বাইকগুলো দিয়ে পিজা ডেলিভারি দেয়, বাট আমাদের জন্য এটা এগুলো ড্রিম। যেমন আমি নিজেই আসলে পালসার N250 ফ্যান। পাশাপাশি হিরো 210 কারিজমা যেটা বেরোইছে XMR নতুনটা, তো এটাও যথেষ্ট মানে স্পোর্টি ব্যাপারটা আছে। কিন্তু এটাও যে একেবারে খুব বেশি অনেক পাওয়ারফুল ব্যাপারটা তা না। হ্যাঁ, 210 সিসি একটা বাইক, দেখা যাচ্ছে যে আমাদের ইয়ামাহা R15 ভার্সন 4 বা এম এর তুলনায় কিছু আপগ্রেডেড, কিছু নতুন ফিচার অ্যাড করা, একটু স্পিড বেশি। এই তাই বলে ব্যাপারটা যে এটাই যে সুপার বাইক, ব্যাপারটা এমন না। সুপার স্পোর্টস বাইক যে একদম উড়াধুরা ব্যাপারটা তা না। বাট হ্যাঁ, আমরা একটা জায়গা থেকে বের হয়ে আসতেছি, নতুন নতুন বাইক পাচ্ছি। যাই হোক, এগুলো যে পুরান টপিক। নতুন টপিক যেটা হচ্ছে আপকামিং বাইক কি আসতেছে। তো আমরা একটা কোম্পানি করে স্টাডি করি। যেমন মনে করেন যে রিসেন্টলি একটু হাইপ শোনা যাচ্ছে যে আমরা তামিল ইন্ডিয়ান মুভিগুলোতে যেই বাইকটাকে লিজেন্ডারি বাইক হিসেবে দেখি, যেটাকে আসলেই বাইক বলা যায় এমন একটা জিনিস, যেটা হচ্ছে, ঠিক ধরতে পারছেন, রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের বাইক বাংলাদেশে প্রোডাকশন হবে, ইফাত মোটরস রয়্যাল এনফিল্ডের প্রোডাকশন করবে। রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশে বিক্রি হবে এবং বাংলাদেশের ছেলেরা রয়্যাল এনফিল্ড বাইক চালাবে। এই একটা লাইনও কিন্তু মিথ্যা না, বাট কবে এক্স্যাক্টলি, বাট কবে, এইটাই হইতেছে কোশ্চেন। বাট আমার মনে হইতেছে এ বছরেই হয়তো খুব তাড়াতাড়ি আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে রয়্যাল এনফিল্ড খুব তাড়াতাড়ি আপনারা বাংলাদেশের বাজারে দেখতেছেন। এর চেয়ে বেশি ইনফরমেশন দেওয়া যাবে না, সিক্রেট। এরপরে যেই ব্যাপারটা টিভিএস নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে টিভিএস এর মাতামাতি একটু কম, একটু ঠান্ডা হয়ে আছে। আপনারা কি খেয়াল করছেন? সেই যে টিভিএস অ্যাপাচি FI ABS যে বের করলো, হ্যাঁ, ব্ল্যাক কালারের ম্যাটটা আমরা লঞ্চ করলাম বাইক বিডি, পাশাপাশি আমি ভিডিও বানাইছিলাম, ভালো একটা হাইপ বসছিল। তো ব্যাপারটা হচ্ছে ওই সময়ের পরে টিভিএস কিন্তু পুরা চুপ। এতগুলা মাস হয়ে গেছে টিভিএস কোনো কথা বলতেছে না, কোনো অ্যাক্টিভিটিস নাই, কোনো ইভেন্টেও কিন্তু যাচ্ছে না, একদম চুপচাপ। এবং যতদূর আমি শুনছি টিভিএসের এই বাইকটা মানে একদম লেটেস্টটা সেলও আসলে তাদের আশানুরূপ হয় নাই। যে কারণ তারা আসলে যখন FI ABSটা যখন নতুন লুকে আনার পরে প্রাইস যেটা দিয়েছিল, এই প্রাইসটা মোস্ট প্রবাবলি বাংলাদেশের বাইকারদের পছন্দ হয় নাই। বেসিক্যালি আমার কাছেও একটু হাই মনে হয়েছিল প্রাইসটা যখন লঞ্চ হয়েছিল, কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো ছিল। কিন্তু পারফরমেন্সের চাইতে বাঙালি তো প্রাইস খুঁজে, কম দামে কি পাওয়া যায় সেটা আগে খুঁজে, তো এটা বলে লাভ নাই। তো টিভিএসের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা রিউমার আছে যে টিভিএস 310
নিয়ে ভাবতেছে এবং তারা একটু স্ট্রংলি ভাবতেছে, যার কারণে হয়তো তারা একটু গুটায় নিয়ে আসতেছে যে একসাথে একটা বড় বুম করবে। তো লেটস সি টিভিএস 310 কত তাড়াতাড়ি আনে, তবে এটা নিয়ে আমার কোনো ইনফরমেশন আমার কাছে নাই যে এবছরেই আনতে পারবে কি পারবে না, বা আসবে কি আসবে না। এরপরে রয়্যাল এনফিল্ড বা টিভিএস 310 কোনটা আসলে বাংলাদেশের মার্কেটে খুব বেশি হাইপ তুলতে পারবে এটা আমার ধারণা নাই, কারণ হচ্ছে 310 প্রাইসটা একটু হাই হওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেক বেশি ফিচার্স আছে। আর পাশাপাশি রয়্যাল এনফিল্ডটাও একটু পর্শ ক্যাটাগরির একটা প্রিমিয়াম ক্যাটাগরির বাইক, যেটা আসলে আমার মতো রেগুলার বা যারা আসলে কমিউট করে রেগুলার তাদের জন্য জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। বাট মার্কেট কাঁপানোর জন্য যেটা আসতেছে, কোয়ালিটি থেকে শুরু করে আমি ইন্টারনেট ঘাটায় যেটা রিসার্চ করছি আর কি, সামনাসামনি দেখি নাই, যে অলরেডি বাংলাদেশে চলে আসছে, অনেকেই ভিডিও দেখছে, ছবি দেখছে, সেটা আর কিছুই না, হ্যাঁ, সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF 250cc। হ্যাঁ, সুজুকির এই 250cc বাইকটা শেপগুলা দেখতে একদম আমাদের জিক্সার এবং SF এর মতো হইলেও এটা কিন্তু অনেক আপগ্রেডেড, প্রত্যেকটা পার্টসই আরও বাল্কি, আরও ফিনিশড প্রোডাক্ট, আর ইঞ্জিন অনেক বেশি জোস, যেটা আসলে আমরা ইন্টারনেট ঘাটায় শুনতে পারছি। হোয়াট এভার কিছু ইলিগাল বাইক বাংলাদেশে আছে, ওরা চালাইছে, ওরা বলছে। যাই হোক, এটা সিক্রেট, ওটা টপিক না, ওটা আনঅফিসিয়াল তথ্য। অফিসিয়াল যে ব্যাপারটা হইতেছে যে সুজুকি অলরেডি কিন্তু এই বাইকগুলো নিয়ে আসছে, বাট কি কালারে আসবে এটা নিয়ে তারা এখনও ডিসিশন নেয় নাই, এখনও কোনো অফিসিয়াল ডিসিশন দেয় নাই, বাট তারা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। সুজুকি তাদের ডিলারদের সামনে একটা সফট লঞ্চ করেছে এবং সেই সফট লঞ্চের ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল, আমরা সবাই দেখে ফেলছি এবং সবাই তখন একটা রিমার ছড়া গেছে চলে এসছে, বাট অফিসিয়ালি এখনও লঞ্চ হয় নাই, শোরুমগুলোতে এখনও আসে নাই। যেহেতু বাংলাদেশের ডিলারদের সামনে সফট লঞ্চ হয়ে গেছে, সুজুকি আই থিঙ্ক খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসবে এই জিক্সার এবং জিক্সার SF 250cc। তো এই যে 250cc-টা, এটা 250 সেগমেন্টের সবচেয়ে সেরা বাইক হতে যাচ্ছে বলে আমার ধারণা। তো আসুক, অনেক সময় দেখা যায় যে যেই বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ওইটার ইনফরমেশনগুলা যেরকম হয়, বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে ওইটার ফিচারগুলো আমরা ওইরকম পাই না। আমরা কম বেশি অনেকেই জানি যে আসলে কোনো স্টেট বা দেশের জন্য যখন প্রোডাকশন করা হয় তখন ওই দেশের ডিলারের চাহিদার উপরে অনেক কিছু কম বেশি করা হয়, ফিচার থেকে শুরু করে অনেক কিছু। তো এক্স্যাক্ট ওই জিনিসটা আমরা বাংলাদেশে পাচ্ছি কি না জিক্সারে, এটা আমরা জানি না। তবে আসুক, আসার পরে আসলে বোঝা যাবে যে আসলে এই 250cc-র কিং হতে যাচ্ছে কিনা জিক্সার এবং SF 250cc। এরপরে ইয়ামাহা। হ্যাঁ, ইয়ামাহার কিন্তু 250cc-র একটা ফেজার আছে। তো আসলে ওই বাইকটা বাংলাদেশে এখনই আসবে কিনা এটা নিয়েও কোনো আসলে ইনফরমেশন নেই বা কোনো রিউমারও শোনা যাচ্ছে না। হ্যাঁ, ইয়ামাহার এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, উনি একটু অন্যরকম, একটু ডেডিকেটেড। এখন উনি যদি জিদ করে বসে যে বাংলাদেশে উনি 250cc ইয়ামাহা ফেজার আনবে, তাহলে এটা খুব বেশি সময় লাগবে না। বাট এরকম কোনো ইনফরমেশন আমরা এখন পর্যন্ত পাই নাই। সুব্রত রঞ্জন দাসের কথা কেন বললাম, কারণ উনি আসলে একটু পপুলার মোটরসাইকেল কমিউনিটিতে এবং মোটরসাইকেল ইউজার যারা আছে তাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড, অনেক ইনফরমেশন থাকে। এবং অনেক সময় দেখি অনেকের ফেসবুকে কমেন্টও করে। হ্যাঁ, ব্যাপারটা এই কারণে বললাম যে উনি যদি ওরকম মনে করে যে ইয়ামাহার বাংলাদেশে যারা ইয়ামাহা লাভার আছে বা ইয়ামাহা ইউজাররা আছে, ওরা যদি চায় যে খুবই 250cc-র একটা, ওরা যদি খুব করে চায়, আমার মনে হয় এটা খুব বড় ম্যাটার করবে না এসিআই মোটরসের জন্য। বাট এরকম কোনো নিউজ আমরা পাই নাই যে খুব তাড়াতাড়ি আসতেছে, ইয়ামাহার আসতেও সময় লাগবে। আর এরপরে হিরোর দেশ বাংলাদেশ। হ্যাঁ, অলরেডি হিরোর কারিজমা এবং থ্রিলার 4B যখন ছবিটা ভাইরাল হয় বা ছবিগুলো ভাইরাল হয়, তখন আপনারা কম বেশি সবাই দেখছেন এই দুইটা বাইকের সাথে কিন্তু আরও দুইটা বাইক দেখা গিয়েছিল। হ্যাঁ, আমি ছবি অলরেডি স্ক্রিনে দেখাচ্ছি। এই দুইটা নিয়ে আমি কথা বলবো না, এই দুইটার নিয়ে আপনারা বলবেন, আপনারা কমেন্ট করবেন যে এই দুইটা বাইক কি এবং কত সিসি। তো অলরেডি এরা বাংলাদেশে আছে এবং প্ল্যানিং চলতেছে খুব তাড়াতাড়ি আবারও হিরোর আরেকটা বড় ধামাকার। তো যাই হোক, এই ছিল মোটামুটি। তবে হ্যাঁ, চায়না নিয়েও একটু আপডেট দেওয়া দরকার। ইন্ডিয়ান জাপান নিয়ে আপডেট দিলাম, চায়নার আপডেট হইতেছে যে আমরা KPR 200cc ঢাকার রাস্তায় ঘুরতেছে দেখতে পাইছি, এবং এরকম একটা নিউজ আছে যে তারা অলরেডি বুয়েট টেস্টের থেকে বের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো বাংলাদেশের বাজারে চলে আসবে। তবে হ্যাঁ, KPR 200cc যদি লঞ্চ হয় তবে আমরা টিম বাইক বিডি সবার আগে এটা এক্সপোজ করার জন্য চেষ্টা করব। আর ব্যাপারটা হইতেছে চেষ্টা করবো এই কারণে বললাম, কারণ এখন আমরা বাইকটা সামনাসামনি দেখি নাই, কিন্তু ঢাকা রাস্তায় চলতেছে, এটা অনেকে বিশ্বাস করে না। আর এই পাশ থেকে CF মোটরকে দেখলাম 300cc-র একটা বাইক নিয়ে আসছে, কিছু ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।
তো এটাও আশা করি ভালো একটা দিক আসতে পারবে। তবে চায়না যারা আছে যেমন 13GP বা GPX ডেমন বা CF মোটরস, এরা আসলে কি প্ল্যানিং করতেছে এটা বোঝা কঠিন, কারণ তাদের আসলে একটু কম ইউনিট সেল হয়। তারা চাইলেও খুব বড় কিছু সেল করতে টার্গেট নিতে পারে না, যার কারণে আসলে খুব ভালো কোয়ালিটির বাইক আনতে আসলেই পারবে কিনা তারা, এটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। এই ছিল মোটামুটি আপডেট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 13GP বা GPX ডেমন অলরেডি হায়ার সিসি বাইক লোয়ার সিসি করে বাংলাদেশে সেল করে, এরকম একটা রিউমার আছে। এখন যেহেতু আরও অনেক পর্যন্ত অলরেডি অ্যাপ্রুভাল আছে, সুতরাং আমার মনে হয় যে 13GP প্লাস GPX ডেমন দুইটাই কিছু চমক দেখাবে। বাট যেহেতু চায়না মার্কেটটা একটু ছোট, ইউজাররা একটু কম, যার কারণে আমার মনে হয় যে তারা আসলে মার্কেট স্টাডি করতেছে, এরপরে কোনো ধামাকা দেখাবে। তো রিসেন্টলি 13GPতে একটা ছবি পোস্ট দেখছি, তো দেখতে কীরকম মনে হলো, মনে হইতেছে পাওয়ার অনেক বেশি হবে। তো নতুন ইনফরমেশন খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। এই তো, আপনার কি মনে হয় যে আর কোন কোন বাইক আসা উচিত কোন কোন কোম্পানির হাত ধরে, এবং কোন কোন মডেল আসলে বাংলাদেশে চলবে, অবশ্যই কমেন্ট করতে বলবেন না। অথবা আপনি আসলে এই সিসি লিমিট বাড়ার পরে কোন বাইকটা নিতে আগ্রহী, এটা কমেন্ট করতে ভুলবেন না, যে এই বাইকটা যদি বাংলাদেশে আসে তাহলে আপনি কিনবেন। তো আমার একটা চ্যালেঞ্জ রেগুলার চলে যে প্রতিদিন একটা ঠান্ডা পানি অপরিচিত একটা মানুষকে দেওয়ার জন্য। তো কাকা সালাম আলাইকুম, এটা নিয়ে যান, নেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সাবধানে চালায়েন। জীবনটা বাঁচাইলেন। আচ্ছা কাকা, কাকা বলতেছিল জীবনটা বাঁচালেন। বেসিক্যালি ফ্যাক্টটা হইতেছে যে আমি একটা অভ্যাস করতে চাচ্ছি যে অপরিচিত মানুষদের তৃষ্ণা মেটানোর জন্য পানি দেওয়ার, পানি বা জুস যেটা হয় আর কি। তো আপনারাও চেষ্টা করুন, ফান, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, অনেক গরম, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 30টা। একটা জিনিস খেয়াল করে দেখছেন, সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেছে, তার মানে হয়তো আমার ভিডিও মানুষ পছন্দ করতেছে। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জার্নি এখন অনেক দূরে, লম্বা জার্নি, লম্বা।